দিবাকরের স্নিগ্ধ ছাও বিছিয়ে শহরে নেমেছে আরও এক মনোমুগ্ধকর বিকেল। শীতের আমেজে জমজমাট অনুভূতিতে পরিপূর্ণ আবহাওয়া। সড়কের মোড়ে মোড়ে বিকৃত পিঠাপুলির ঘ্রাণ, ভিড়, উষ্ণ পোশাকের দোকান জুড়ে। নগরবাসী ব্যস্ত শীতকে আমন্ত্রণ জানানোয়। শিক্ষার্থীরা ছুটছে কোচিং সেন্টার থেকে টিউশন টিচারের বাড়িতে, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণে। অক্টোবর এক দারুণ আবহ এবং ব্যস্ততাপূর্ণ মাস। ছুটির অবকাশ নেই, তবুও শীতের আনন্দ বুকে। সামনের অবসরের দিনগুলোর কথা ভেবেই হৃদয় জুড়িয়ে আসে। ক্যাফে লোফাই জুড়ে ক্যাপাচিনো এবং এক্সপ্রেসোর সুস্বাদু সুতীব্র ঘ্রাণ, যার সঙ্গে জুড়েছে শীত উপলক্ষে পরিবেশনকৃত পাটিসাপটা ভাপা পুলির বহর। এক হাতে হট চকলেট, অপর হাতে দুধপুলির ট্রে নিয়ে তরতর করে অভিজ্ঞ ভঙ্গিতে হেঁটে চলেছে রোজা। উইমেন্স জোনের ৩ নম্বর টেবিলে তা পরিবেশন করে মিষ্টি হেসে সে কাস্টমারদের উদ্দেশ্যে জানালো, এনজয় ইউর অর্ডার ম্যাম, থ্যাংক ইউ। হেসে স্বাগতম জানালো বান্ধবীদের দল। পুনরায় এগিয়ে গেল রোজা। কিচেনের শেফের কাছ থেকে নতুন অর্ডার সংগ্রহ করে চলল অপর একটা টেবিলের দিকে। পঞ্চম টেবিলে বিল দেওয়ার পর অভিজাত রমণী তার উদ্দেশ্যে একটা ২০০ টাকার নোট এগিয়ে দিয়ে বলল, তোমার সার্ভিস আমাদের দারুণ লেগেছে। না না ম্যাম, এর কোনো প্রয়োজন নেই। প্রথম কাউকে দেখলাম যে টিপসকে না করছে। সমস্যা নেই ম্যাম, আপনারা খুশি হয়েছেন এই অনেক, আবারও আসবেন নিশ্চয়ই, আপনাদের স্বাগতম জানানো হবে। ইউ আর ভেরি সুইট, হাসল রোজা। রমণীগণ টেবিল ছাড়তেই সে সব কিছু সুন্দর করে গুছিয়ে আবারও চলল কিচেনে। ঠিক তখনই পথিমধ্যে মুখোমুখি হলো গোলাপি বর্ণের উইমেন্স স্যুট পরিহিত তরুণীর। তার উপস্থিতি এক ভিন্ন ধরনের আভিজাত্য প্রকাশ করে। রোজা থমকালো, হেসে মাথা হেলিয়ে বলল, ওয়েলকাম বস। নিজেকে খুব ভালো মানিয়ে নিয়েছো দেখছি। বুকে ২ হাত ভাঁজ করে রোজার দিকে চেয়ে বলল ফারিয়া, চারুলতার বান্ধবী। অতঃপর আশেপাশে তাকালো। ক্যাফের চারিদিকে নজর বুলিয়ে এনে মৃদু হেসে দ্বিতীয় দফায় জানালো, একটা উপদেশ দেই, টিপকে কখনো না করো না। হালকা চোখ টিপে কৌতুক ভঙ্গি করে ফারিয়া রিসিপশনের দিকে এগোলো। রোজা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আপন মনে হাসল। তারপর এগোলো নিজের কাজগুলো সমাপ্ত করতে। ক্যাফের শিফট শেষ করতে করতে গোধূলি বেলা এলো। ইউনিফর্ম খুলে নিজের পোশাক বদলে রোজা যখন বাইরে বেরোলো, তখন মৃদু কুয়াশায়াচ্ছন্ন হতে আরম্ভ করেছে চারিপাশ। ব্যস্ত সড়কের একপাশ ধরে হাঁটতে আরম্ভ করল সে, নিজের আপন নীড়ের উদ্দেশ্যে। পেরিয়েছে সপ্তাহ ২। অক্টোবরের প্রথমাংশ শেষ অংশে এসে গড়িয়েছে। অদ্ভুত হলেও সত্যি এই কয়দিনে রোজার জীবনে আমূল পরিবর্তন এসেছে। কি সেই পরিবর্তন? ধারণা নেওয়া যাক। সর্বপ্রথম নিজেকে ওয়াদা করেছে রোজা, অতীত কখনো ভুলবে না। কিন্তু সেই অতীতের বিষাদও গায়ে মাখবে না, বরং হাসবে। যতটা সম্ভব হাসবে, হাসি খুশি থাকবে, নিজের জন্য বাঁচবে, এগিয়ে যাবে, সব না পাওয়া পূরণ করবে, নিজের এই স্বাধীনতা উপভোগ করবে যতটা সম্ভব। রোজা কাঁদেনি, প্রত্যাখ্যান স্মরণ করেও নয়, বরং মার্বেল ভবনের স্মৃতিগুলো তার খুশির খোরাক, নস্টালজিক এক অনুভূতির কারণ। প্রথমে একটা গার্লস হোস্টেলের গণরুমে উঠেছিল সে, কয়েকদিনের জন্য। পকেটে ছিল মোটে ১৮৩০ টাকা। কোনো মতেই সম্ভব ছিল না। ১০,০০০ ধার নিয়েছিল নিহাদের থেকে, তা দিয়ে চলেছে ৩ দিন। ৪ দিনের দিন চারুলতার বান্ধবী ফারিয়ার ক্যাফেতে তার কাজ হয়ে যায়। বেতন ১২,০০০ ধরা হয়েছে আপাতত, খুব বেশি নয়, তবুও রোজার জন্য মোটামুটি যথেষ্ট। হোস্টেল ছেড়ে একটা আলাদা বাসা নিয়েছে। বাড়িটি তার বাল্যকালের এক বন্ধুর, যে বর্তমানে সম্পূর্ণ পরিবারসহ আমেরিকায় সেটেলড।
ঢাকার বাড়ি দেখাশোনার জন্য লোকের প্রয়োজন ছিল। খানিক দৈবিকভাবেই রোজার সঙ্গে যোগাযোগ হয় তার। বাড়িটি দেখাশোনার বিনিময়ে রোজার মাথা গোঁজার মতন একটা 2 রুমের ছোট্ট বাসার ব্যবস্থা হয়েছে। ভাড়া যদিও প্রচুর, তবুও তার কাজের বিনিময়ে কমিয়ে ধরা হয়েছে, যা বহন করা সম্ভব। বাড়িটির বিভিন্ন সময়ের কাজ, ভাড়াটিয়াদের ভাড়া নেয়া, ইলেকট্রিসিটির গ্যাস বিল ইত্যাদি ইত্যাদি তাকেই দেখাশোনা করতে হয়। নতুন করে পড়াশোনা চালুর উদ্যোগও নিয়েছে রোজা। খুঁজে পেতেই একটা প্রাইভেট ইউনিভার্সিটি বের করেছে, যেখানে 4 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ দিয়ে অনার্স ডিগ্রি অর্জন সম্ভব। রোজা গতকালই মাত্র দরখাস্ত জমা দিয়েছে। তার স্টাডি গ্যাপ পড়েছে 3 বছর। দাদুর অসুস্থতা এবং পারিবারিক অক্ষমতার কারণ দর্শিয়ে করা আবেদন গৃহীত হলে আগামী বছরের জানুয়ারি থেকে সেমিস্টার শুরু হবে তার। এখন থেকেই পড়ালেখার খরচ বহনের জন্য তাই অর্থ জমানো শুরু করেছে। কতটুকু সম্ভব হবে জানে না, কিন্তু এইটুকু জানে সে সর্বোচ্চ চেষ্টা করবে। জীবনে কোনো আফসোস রাখবে না। যদি ভাগ্যে নাও হয়, তার হৃদয় জানবে শেষ পর্যন্ত চেষ্টা অব্যাহত রেখেছিল সে। সকাল থেকে বিকাল পর্যন্ত ক্যাফে, বাসায় ফিরে নিচের তলার ক্লাস 8-এ পড়ুয়ার শিক্ষার্থীর টিউশন, রাতে ফাউন্টেন পেনের গল্প লেখা এবং এডিটের কাজ, সাথে হালকা পাতলা পড়াশোনা। এভাবেই কেটে যাচ্ছে রোজার জীবন। সত্যিকার অর্থে খুব একটা খারাপ নেই সে। নিজেকে ধীরে ধীরে গুছিয়ে এনেছে অনেকখানি, যা কিছুদিন আগেও তার কাছে ছিল অকল্পনীয়। অতিরিক্ত অর্থের প্রয়োজন ফুরানোর সঙ্গে সঙ্গে চাহিদাও কমে এসেছে। ভিন্ন কাজ থেকে নিজেকে অবমুক্ত করে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। কম কি, ভালোই তো আছে সেই একলা জীবনে। আজ স্টুডেন্টের জ্বর উঠেছে, তাই টিউশন আরেক দিন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রোজা 2 তলায় নিজের বাসায় এলো। বাড়িওয়ালা নিজেরা থাকার জন্য বিশাল স্থানে তৈরি করেছিল, যার 2/3 জুড়ে তাদের দেশে ক্রয়কৃত বিভিন্ন মালপত্র বোঝায়। রোজার থাকার জন্য 2টো রুম, একটা কিচেন, বাথরুম এবং বিশেষ অনুরোধে বারান্দাটা ছেড়ে দেওয়া হয়েছে। তালা খুলে ভেতরে ঢুকে ব্যাগ রেখে প্লাস্টিকের চেয়ারে বসে পড়ল রোজা। কিছুক্ষণ বিশ্রাম নিল চোখ বুজে, তারপর উঠল। বাথরুমে গোসল সেরে ঘরের পোশাক পরে এলো। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। চাইলে ক্যাফেতে কিছু খাওয়া যেত, কিন্তু বেশিরভাগই মিষ্টান্ন, ঝাল কিছু দরকার। সকালে রান্না করা ভাত রয়েছে, পেঁয়াজ মরিচ কেটে ভাজি করে নেওয়া যায়। যেই ভাবার সেই কাজ, লেগে পড়ল কাজে। ভাঙাড়ির দোকান থেকে অতি কম দামে ক্রয় করা আধভাঙা কড়াই চুলায় চড়িয়ে তাতে তেল ছিটিয়ে মশলাপাতি ঢেলে নাড়তে নাড়তে ভাবনার ভুবনে হারিয়ে গেল রোজা। নিহাদ এবং চারুলতা অবশ্য কয়েকবার তার সঙ্গে যোগাযোগ করেছে এবং বিলাল রেবানের একটিমাত্র মেসেজ এসেছিল তার ইনবক্সে, এমনটা না করলেও পারতে মামনি, আমাকে একটিবার বললে কি খুব ক্ষতি হয়ে যেত। এইটুকুই। যদিও নাম ছিল না, তবুও বুঝতে বেগ পেতে হয়নি। রিপ্লাই করার দুঃসাহস হয়নি রোজার। অবাধ্য দীর্ঘশ্বাস নির্গত হয়েছিল বক্ষ হতে। খাবার তৈরি। প্লাস্টিকের টেবিলে বসে বাটিতে করে তার নিজেকে নিজে পরিবেশন করল। চেয়ার টেনে বসল, কিন্তু গ্রাস মুখে তুলতে পারল না। হুট করেই কান্নার দমক উঠল। একাকী সে, কেউ নেই তার সঙ্গে। এখানে যদি সে মৃত্যুবরণও করে অতর্কিতে, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার আগে কেউ টের পাবে না। আগামীকাল সন্ধ্যায় টিউশনে না গেলে হয়তো স্টুডেন্ট খোঁজ নিতে আসবে। তখন আবিষ্কার করবে তার অবস্থা। এই পৃথিবীর বুকে সে সম্পূর্ণ একা, কেউ নেই। একলা পথের পথিক, অজানা তার গন্তব্য। দ্রুত অশ্রু মুছে নিয়ে দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করল। মাথা ঝাঁকালো সিলিংয়ের দিকে তাকিয়ে, মুষ্টিবদ্ধ করল হাত। রোজা, নিজেকে শক্ত কর।
তুই না নিজেকে কথা দিয়েছিস আর কখনো কাঁদবি না, শুধু হাসবি, খুশি থাকবি। তুই মুক্ত, স্বাধীন, বিহঙ্গ। তোর স্বপ্ন, শখ তোর আয়ত্তে। পূরণ করবি সব একে একে। বিন্দু বিন্দু থেকে সৃষ্টি হবে সিন্দুর। এই মুক্তি বিরহের নয়, আনন্দের। এবং তোর হৃদয়রাজের প্রত্যাখ্যান বিচ্ছেদ নয়, নতুন সূচনার অধ্যায়। মাথা চেপে ধরে নিজেকে স্থির করে খাবারে মনোযোগ দিল সে। ইউটিউবে ডোরেমন দেখতে দেখতে অর্ধেক সমাপ্ত হয়েছে। এমন সময় অজানা এক নাম্বারের কলে উদ্ভাসিত হলো ফাটা স্ক্রিন। ভ্রুকুচকে কিছুক্ষণ চেয়ে থেকে তারপর ফোন রিসিভ করলো রোজা। আসসালামু আলাইকুম, কে বলছেন? নৈশব্দ। হ্যালো। যথারীতি নীরবতা। রোজা ফোন ঝাঁকালো কয়েকবার। সমস্যা করছে নাকি? মিস্টার কিংবা মিসেস, আপনি কি কথা বলতে ইচ্ছুক নাকি আমার কণ্ঠস্বর শুনতে ফোন করেছেন? এবারেও কোনো শব্দ নেই। ভীষণ বিরক্ত হলো রোজা। দেখুন, এমনি তো খাওয়ার মাঝখানে বাগড়া দিয়ে মেজাজ চড়িয়ে দিয়েছেন। এখন যদি বাক প্রতিবন্ধীর মতো নিশ্চুপ থাকেন আর আমি রাগে আছাড় দিয়েই ফোন ভাঙি, তাহলে কিন্তু আপনার থেকে আইফোন 16-এর টাকা আদায় করে ছাড়ব বলে দিলাম। মৃদু হাসির আওয়াজ, অতি মৃদু। অতর্কিতেই থেমে গেল তা। এক মুহূর্ত কেন যেন স্তব্ধ হয়ে থাকলো রোজা। তারপর মাথা ঝেড়ে বলল, সে আপনি চুপ থাকলে আমার কি? আপনি কল করেছেন, আপনারই পয়সা যাচ্ছে। কল ডেট হাতির মতন মোটা এবং সিগন্যাল জিরাফের গলার মতন সরু। আপনার বাপদাদার পয়সার অভাব নেই মনে হচ্ছে। তা বলছিলাম কি, এই নাম্বারে কল না দিয়ে কিছু পয়সা পাঠিয়ে সারপ্রাইজ দিলেও তো পারতেন। ওপাশ থেকে খুব সম্ভবত মিউট করে দেওয়া হয়েছে। সামান্যতম ধ্বনিও শ্রবণ হচ্ছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে রোজা চেয়ারে হেলান দিয়ে বলল, টাকার কথা উঠতেই গায়েব। হ্যাঁ, যাকগে। আপনার যদি রাত বিরাতে মেয়ে মানুষকে ফোন দিয়ে প্রেম পীড়িতের আলাপ করার শখ হয়ে থাকে, তাহলে জানিয়ে দিচ্ছি, আমি বিবাহিতা। আমার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার আসমানুর রেমান। আপনার এই নাম্বার পেলে এক চুটকিতে পুরো দাদা নানা 14 গোষ্ঠীর বায়োডাটা বের করে ফেলবে। বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা পিছে লাগুক না চাইলে ব্লক দেওয়ার পরেও ভিন্ন নাম্বার থেকে কল বা মেসেজ করবেন না। ধন্যবাদ। রোজা ফোন কেটে দিল। একটা নিঃশ্বাস ফেলল। হুট করেই তার হাসি আসছে। বেশ মজা নিয়েছে ওপাশের ব্যক্তির সঙ্গে। মাথা ঝেড়ে নিজের খাবারে মনোযোগ দিল আবার। মার্বেল ভবন। বিপ বিপ শব্দে ফোন কেটে যেতেই ফ্যাল ফ্যাল করে 6.7 ইঞ্চির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো আসমান। কয়েক সেকেন্ড পেরিয়ে গেল নীরবতায়। ধীরে ধীরে সেলাইয়ের দাগ সংলগ্ন অধরে পরিস্ফুটন ঘটল বিস্তৃত হাসির গুঞ্জনের। আসমানুর রেমান আপন মনে বিড়বিড় করে মাথা নাড়ল। পরক্ষণেই সম্পূর্ণ স্থির হয়ে পড়ল। ঘন ভ্রুজোড়া ধারণ করল বাঁকানো প্রতিক্রিয়া, যেন নিজেকে নিজে ধিক্কার জানাচ্ছে। ভিন্ন একটা নাম্বার ডায়াল করল দ্রুতই। উত্তর এলো তৃতীয় রিং পড়বার পর। ক্যাফে থেকে সাবধানেই ফিরেছে। এখন বাসায়। আর কিছু জানার আছে? না মানে একেবারে বাসায় ঢুকে যাই, জিজ্ঞেস করে দেখি ঠিক আছে কিনা। দেখব? নিহাত, বরফ নিয়ে এসো। ধোলাইয়ের পর ঘষতে কাজে লাগবে। ওম্মা রেমা, হন মুসিবতে ফরিলাম। ইতেরা থাহে টেকনাফ এদ্দে তেতুলিয়া, মাইজদ্দি ফরিয়ার কুয়ালা দুববেগিন। মশাইন মশা নয় বাজি, জলহস্তির বাইচ্চা। হয় অড়াইয়ে ডেঙ্গু ধরাই দিব, আজাইরা। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল তো। দূরে দূরে থাকে এরা আর মাঝখান দিয়ে মার খাই আমি। মশা একটা জলহস্তির বাচ্চা। কামড়ে ডেঙ্গু চিকুনগুনিয়া বাঁধিয়ে ছাড়বে।
যত সব। একটা নিঃশ্বাস ফেলল আসমান। নিহাদ এবং তার হঠাৎ হঠাৎ পিনিক দেওয়া চাটগাঁয়া ভাষা, এই সম্পর্ক অবিচ্ছেদ্য। একটা ঠিকানা মেসেজ করছি, চলে আসো। অবাজি থিয়া আইর। আরে তোর বাফর দিন না হামের ভেরিফাইউজ দে না। দাঁড়াও বাবা, আসছি। বাপের দাসী বান্দি তো আমি। গজগজ করতে করতে জবাব এলো। আরও কিছু জিজ্ঞেস করতে উদ্যত হচ্ছিল। ওপাশের বান্দা তবে সুযোগ না দিয়ে ফোন কেটে পকেটে ভরল আসমান। ধূসর শার্ট পরে তৈরি সে, শুধু শীতল আবহাওয়ার কারণে কালো ব্লেজারটা জড়িয়ে নিল উপরে। নতুন মাস্ক বের করতে ক্লোজেটে ডয়ার খুলতেই প্যাকেটটা নজরে এলো। আনমনে হাতে তুলে নিল। ঝাঁকি দিতেই ভেতরের বস্তুটি প্রশস্ত তালুতে এসে পড়ল। একদৃষ্টে পর্যবেক্ষণ করল আসমান। রেজিনের তৈরি ব্রেসলেট, স্বচ্ছতার মাঝে এক টুকরো স্নিগ্ধ প্রকৃতির সবুজ লতা। তার ফাঁক ফোকরে উকি দেওয়া আসমানি বর্ণের পুষ্পরাজি যেন ওই অসীমতার গগনের সাক্ষী। ঠিক নিচে সংযুক্ত বিডে টুকরো চাঁদ, যার শুভ আচ্ছাদনে কালচে কলঙ্কের দাগ। তবুও চমৎকার তার সৌন্দর্য, মনোমুগ্ধকর আবহন। চেয়ে থাকলো আসমান দীর্ঘক্ষণ জুড়ে। পুনরায় তা প্যাকেটে ভরতে গেল, কিন্তু অন্তিম মুহূর্তে থমকালো। কেমন যেন অনুভূত হলো অন্তরে। ঈষৎ কম্পিত হাতে ব্রেসলেটটি ছোঁয়ালো কবজিতে। ইতস্তত করল বার কয়েক। অন্তিমবার মাথা ঝেড়ে হৃদয়কে বোঝালো, সামান্য একটা ব্রেসলেটই তো, জড়বস্তু। মস্তিষ্ক সতর্ক সংকেত ইন্দ্রিয় জুড়ে প্রেরণ করার আগে হৃদয়ের দ্রুততায় তার সংযুক্ত করে নিল নিজের কবজিতে। চিন্তা চেতনার সুযোগ এড়িয়ে মাস্ক তুলে মুখে পুরল। উল্টো ঘুরে হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। সিঁড়ি বেয়ে নামতেই মুখোমুখি হতে হলো বিলাল রেমানের। কাউচে বসে একাকী কফির স্বাদ আস্বাদনে মগ্ন তিনি। আসমানের উপস্থিতি টের পেয়ে মাথা ঘুরিয়ে তাকালেন। এক নজর তাকালেও কোনো কিছু উচ্চারণ না করে আসমান এগোচ্ছিল। ঠিক ওই মুহূর্তে বিলালের নমনীয় অথচ অভিমানী কণ্ঠস্বর ধ্বনিত হলো, মেয়েটার সাথে এমনটা করা উচিত হয়নি। থমকালো পদক্ষেপ। মুষ্টিবদ্ধ হলো হাত জোড়া। তবুও ফিরে তাকালো না। নিশ্চল দণ্ডায়মান হিমালয়। শুরুতে সন্দেহ হয়েছিল, পরে কেন যেন বিশ্বাস করে নিয়েছিলাম। হয়তো আরও একবার সাহস করে নিজেকে বাঁধনে জড়িয়েছ। কেন করেছিলাম বিশ্বাস? মেয়েটিকে দেখে, তার উৎফুল্লতা উপলব্ধি করে, নাকি তোমার সঙ্গে তার অব্যক্ত এক মানানসই অনুভূতি বিনিময় দেখে? জানি না। কফির মগ সরিয়ে রাখতে রাখতে বলে চললেন বিলাল। আসমান তখনও দাঁড়ানো, পাথরের ভাস্কর্য হয়ে, সামান্যতম নড়চড় নেই। নতুন আশায় বুক বেঁধেছিলাম, নিজের সন্তানকে একটু সুখে দেখব হয়তো এবার। কিন্তু বিলাল রেমানের দীর্ঘশ্বাস ধ্বনি ভেসে এলো। তিনি উঠে দাঁড়ালেন, মাথা হেলিয়ে বললেন, আমি সরি। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। তবুও একটিবার ভেবে দেখলে হতো। মেয়েটিকে আমার ভালো লেগেছে, স্নিগ্ধ, দায়িত্ববান। আমাদের সামনের মিশনে মনোযোগ দেওয়া উচিত বাবা। বজ্রকণ্ঠের বিপরীতে আর কিছু উচ্চারণ করলেন না বিলাল। উল্টো ঘুরে সিঁড়ির পথ ধরলেন। আসমানও বেশিক্ষণ আর দাঁড়িয়ে রইল না, দ্রুত বেরিয়ে এলো বাইরে। গ্যারেজ থেকে নিজের পোর্শে বের করে বাইরের সড়কে নামার পর অনুধাবন হলো, নিজের লক্ষ্যের অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে সে। সামান্যতম ভুল করারও অবকাশ নেই কোথাও। স্টিয়ারিং ঘোরাতে গিয়ে নজর আবদ্ধ হলো বাম হাতের কবজির ব্রেসলেটে। অসম্ভব এক ভার অনুভূত হচ্ছে যেন। তবু হতবিহ্বল হয়ে আবিষ্কার করল এই ভার বহন করতে কুণ্ঠাবোধ হচ্ছে না। অতপর দোলাচলের অনুভূতি নিয়ন্ত্রণে নিল দ্রুতই। তীক্ষ্ণ নজর সড়কে বিছিয়ে মাঝারি গতিতে এগোলো গন্তব্যের উদ্দেশ্যে।
ক্যাফে লো-ফাই। নভেম্বরের তৃতীয় দিন। পঞ্চম ঋতুর রবি ভর দুপুরের মুহূর্তেও স্নিগ্ধ। শৈত্যপ্রবাহ আসন্ন। অতর্কিতে জেঁকে বসা হিমপ্রবাহে উষ্ণ জলবায়ুতে অভ্যস্ত নগরবাসীদের খেই হারানোর জোগাড়। উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত মানুষগুলো তাও আয়েসে কিংবা পর্যাপ্ত আয়োজনে শান্তিতে রয়েছে, কিন্তু নিম্নবিত্ত বানভাসী মানুষগুলো রাত্রি পার হয় পাতলা ছেঁড়া চাদরের অন্তরালে ঘেঁষাঘেঁষি করে ঘুমিয়েও থরথর করে কেঁপে। নগরের একদিকে পিঠাপুলি উৎসব, তাজা শাকসবজির আনন্দ, অপরদিকে হিমশীতল দীর্ঘশ্বাস। লাঞ্চ ব্রেক ৪৫ মিনিটের। ক্যাফের কর্মচারীদের কয়েকটি দলে বিভক্ত করে বিরতির সময় আলাদা করে দেওয়া হয়েছে। একদল বিশ্রামের সময় অন্য দল কার্যক্রম চালায়। দারুণ কার্যকরী এক ব্যবস্থা। দুপুরের দিকে সাধারণত অভিজাত ক্যাফেতে খুব একটা ভিড় থাকে না। নেহায়েত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের বন্ধুদল ব্যতীত। মূলত ক্যাফেতে তাদেরই কলরব ভাসছে। পাশের কর্মচারীদের রুমে তেমন ব্যস্ততা নেই। মাঝখানের দিকের একটা টেবিলে বসে দ্রুত খাবার গিলছে রোজা। টিফিন বক্স আজ বাসা থেকেই তৈরি করে এনেছে। কাজের ফাঁকে ভারী খাবার খেতে ইচ্ছে করে না, তাই পাউরুটি, জ্যাম এবং আলুর পুরের ঝালপুলি এনেছে। জ্যামে আবদ্ধ দুটি পাউরুটির স্যান্ডউইচের অর্ধেকটা ছিঁড়ে সম্পূর্ণ মুখে ভরে গাল ফুলিয়ে চিবুতে চিবুতে বিপরীত প্রান্তে বসে থাকা মানুষটির দিকে তাকালো। একটা মিন্ট লেমনেডে পাইপ ডুবিয়ে চেয়ে আছে তার দিকে, পাইপের প্রান্ত ঠোঁটে সংযুক্ত। রোজার দিকে চেয়ে নিহাদের অধরে হাসি ফুটল। কানের দুলজোড়া ঝাঁকিয়ে মাথা হেলিয়ে তাকালো সে। পটকা মাছ চেনো? মুখ ভর্তি খাবার থাকায় স্পষ্ট জবাব দেওয়া সম্ভব হলো না রোজার পক্ষে। নিহাদ হাত বাড়ালো। তার ফোলা দুই গালে চাপ দিয়ে তীর্যক হাসি নিয়ে জানালো, তোমাকে একদম পটকা মাছের মতন লাগছে ফুলটুসি। ইহ! ঝটকা দিয়ে নিহাদের হাত সরিয়ে নিজের হল ঘষে বাকি অর্ধেক মুখে দিল। এবারও সম্পূর্ণ একসঙ্গে। পটকা মাছের তকমার পরোয়া করল না। আরে চিল চিল, আমি তোমার খাবার টেনে নিয়ে যাব না ওকে, যদি না সুস্বাদু হয়ে থাকে। দেখি দেখি। রোজা খামচে ধরার আগেই টিফিন বক্স থেকে একটা ঝালপুলি তুলে মুখে পুরে ফেলল নিহাদ। চিবুতে চিবুতে ভ্রু দুলিয়ে বলল, নট ব্যাড। খানিকটা চিকেন কিংবা বিফ দিলে ভালো লাগতো বেশি। হ্যাঁ, মুরগি ১৯০ আর গরু ৮০০ টাকা কেজি। তোমার মতন রাজযোগী তো আমি। আলু দিয়েছি এই বেশি। কয়েকদিন শুধু আটার দলা পাবে, তারপর চিপসের প্যাকেটের মতন বাতাস। তুমি থাকতে গরুর কি দরকার ফুলটুসি? আয়নায় তাকিও, পুরো হৃষ্টপুষ্ট একটা গাভী। আর তুমি একটা থলথলে মহিষ। সঙ্গে সঙ্গে একটা চাটি খেলো নিহাদ কাঁধ বরাবর। খিলখিল করে হাসতে থাকল। রোজা কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে তাকিয়ে পরে সোজা হয়ে বসল। বোতল থেকে খানিকটা পানি পান করে তারপর নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা খাম বের করল। নিহাদের দিকে এগিয়ে দিল। এই নাও, এখানে ৫,০০০ আছে, বাকি ৫ আগামী মাসে দেব। খবরদার, ইন্টারেস্ট চাইলে ঠুসা দিয়ে চেহারার মানচিত্র পাল্টে দেব। এই জন্য এত জরুরি তলব বুঝি? খুব স্বাধীনচেতা মেয়ে মানুষ হয়ে গেছো এখন, তাই না? স্বাধীনচেতা হয়েছে কিনা জানি না, তবে দায়িত্ব পালন করতে শিখেছি, বাঁচতে শিখেছি নতুনভাবে। খানিক হেসেই জবাব দিল রোজা। খামটি পকেটে চালান করল নিহাদ। জানে অস্বীকার করে লাভ নেই, কিছুতেই তার ধার শোধ না করে ছাড়বে না। এই লেমনেডের বিলটাও তাহলে নিজের টাকা থেকে ঢেলে প্রমাণ করে দাও, তুমি নারী, তুমি কালনাগিনী। তোমার কাছ থেকে এই ড্রিঙ্কসের দ্বিগুণ দাম নেব, আমার টিপসহ। হাসল নিহাদ। সুরুত করে চুমুক দিল পাইপে। কয়েক মুহূর্ত প্রশান্তিকর নীরবতা।
আশেপাশে শুধুমাত্র গুটি কয়েক কর্মচারীদের উপস্থিতি। আলাপ আলোচনার মৃদু ধ্বনি। অতঃপর রোজার কিঞ্চিত গভীর কণ্ঠস্বরে নিহাদের হৃদয় মাঝে বিষাদ ছেয়ে গেল। আসমান কেমন আছে? দাঁতে ওষ্ঠ চেপে ধরে নিজের অভিব্যক্তি অপরিবর্তিত রাখল নিহাদ। জানালো, আছে, যেমন থাকার তেমনই। তোমার সঙ্গে দেখা হয়েছে? 2 বার। কেবি গ্রুপের খবর? রোজাকে কিছু না জানানোর উপর কোনো প্রকার নিষেধাজ্ঞা আরোপিত হয়নি। সূচনা থেকেই সে যুক্ত ছিল এই মহা সফরে। আসমানের খেলার গুটি হয়ে তার কাছ থেকে লুকিয়ে রাখার মতন কিছুই নেই। এই মহাযাত্রার অন্তিম ধাপে পৌঁছেছি আমরা। সাইফ হুসেনের সমস্ত তথ্য হাতে রয়েছে। আগামীকাল রাতে ভাগ্য নির্ধারণ হবে কেবি গ্রুপ নাকি তাদের তৈরি কিলিং মেশিন। নিহাদের গুরুগম্ভীর বক্তব্য রোজার অন্তর্জুড়ে দুশ্চিন্তার ঝড় তুলল। তবু নিজেকে নির্ভার প্রদর্শনের আপ্রাণ প্রচেষ্টায় অতিরিক্ত কিছুই জিজ্ঞেস করল না। মাথা নুয়ে বিড়বিড় করল, যাই হয়ে যাক না কেন, আসমানের খেয়াল রেখো নিহাদ। হ্যাঁ, চিন্তা করো না। আসমান ভাই নিজের খেয়াল নিজেই রাখতে জানে। আর আমি নিশ্চিত সে সফল হবেই। তাকে হতেই হবে, না হলে পৃথিবীর অমানুষগুলো জিতে যাবে। খোদা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না নিহাদ। যে কোনো উসিলায় পাপীরা ধ্বংস হবেই। সেই উসিলা হলো আসমান। সম্মতি জানালো নিহাদ নিঃশব্দে। উঠল লেমনেড খতম হয়েছে। ওয়ালেট বের করতে গিয়েও রোজার চাহনিতে করল না। অধরে মৃদু হাসি ঝুলিয়ে বলল, আমি তাহলে আসলাম। আমারও বিরতি শেষ, কাজে ফিরতে হবে। সাবধানে থেকো, ভালো থেকো, তুমিও। অন্তিম মুহূর্তে হাত বাড়িয়ে হুট করে রোজার টিফিন বক্স থেকে এক খাবলায় 3টা পুলি তুলে ফিক ফিক করে হাসতে হাসতে নিহাদ ভেঙচি কাটল। গাভীদের এত খেতে হয় না, কিছুটা দান খয়রাত করতে হয়। মহিষ কোথাকার, এটা দান খয়রাত হলো নাকি ছিনতাই? জবাব না দিয়ে চোখ টিপে নিহাদ একটা পুলি মুখে ঢুকিয়ে চিবুতে চিবুতে ক্যাফের বাইরে চলল। রোজা তার চলার পথে তাকিয়ে থেকে মৃদু হাসল। পরক্ষণেই তার বুক চিরে নির্গত হলো দীর্ঘশ্বাস। আজকালের মধ্যেই হয়তো কিছু ঘটতে চলেছে। যদি নিহাদের কথা সত্যি হয়ে থাকে, তার মনটা কেমন কু ডাকছে। ইচ্ছে হচ্ছে সব কিছু ভুলে ছুটে গিয়ে একটিবার ওই মেশিনকে আলিঙ্গন করতে, তাকে জানাতে যে যাই হয়ে যাক না কেন রোজা তার পাশে থাকবে সব সময়। কিন্তু মানুষ কি আর চাইলেই নিজের সকল ইচ্ছে পূরণ করতে পারে? রোজাও পারল না। জোরপূর্বক অবাধ্য অন্তরকে সান্ত্বনা জানিয়ে টিফিন বক্স গুছিয়ে উঠল। কাজে লাগা প্রয়োজন। ক্যাফের বাইরে বেরিয়ে সড়কের ধার বেয়ে কিছুক্ষণ হাঁটল নিহাদ। তৃতীয় মোড় নিতেই মূল সড়কের পাশে অপেক্ষারত বিএমডাব্লিউটি নজরে পড়ল। এগিয়ে গিয়ে প্যাসেঞ্জার সিটের দরজা খুলে চেপে বসল। তখনও চিবুচ্ছে পুলি। ড্রাইভিং সিটের মাস্ক পরিহিত নির্বিকার অস্তিত্ব তার পানে একবার চাইল। তারপর ইগনিশনে চাবি ঢুকিয়ে মোচড় দিয়ে গ্যাস পেডাল চেপে ধরল। ইঞ্জিনের মৃদু গুঞ্জন তুলে গাড়ি এগোলো ব্যস্ত সড়ক বেয়ে। ক্যাফে লো ফাইভের সামনে দিয়ে পেরিয়ে গেল। জানালা দিয়ে কাচের দেয়ালে ঘেরা স্থাপনার অভ্যন্তরের কার্যক্রম স্পষ্ট লক্ষণীয়। রোজাকে চোখে পড়ল রিসিপশনের কাছে, কারো সঙ্গে কথা বলছে হয়তো। নিহাদ তাকালেও ড্রাইভারের ভ্রুক্ষেপ নেই। সে নজর বিছিয়ে রেখেছে সম্মুখে। মিনিট খানেকের পর প্রশ্ন এলো, এই লড়াই তোমার নয়, তবুও কেন সাহায্য করছো আমাকে? স্তব্ধ হয়ে গেল নিহাদ। হাতের ঝালপুলির দিকে চেয়ে থাকলো এক দৃষ্টে। এখনো সময় আছে, ভেবে দেখো, দূরে চলে যাও, নিজের মতন জীবন সাজাও। কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তুমি অবধি কেউ পৌঁছাতে পারবে না।
অধর কুঞ্চিত হলো পরিতৃপ্তির এক হাসিতে। এই অঙ্গীকার প্রদান করেই প্রমাণ করে দিলে আমি কেন তোমায় সাহায্য করছি আসমান ভাই। নিঃশব্দ রইল আসমান, নির্বিকার দৃষ্টি তখনও মনোযোগী ড্রাইভিংয়ে। মাথা নাড়ল নিহাত। হুম, আমি তোমাকে ঠিক সাহায্য করছি না, নিজের লড়াই লড়ছি। এই প্রতিশোধ শুধু তোমার নয়, আমারও। এক পলক বিহল দৃষ্টি স্থাপিত হলো প্যাসেঞ্জার সিটে। পিছনে কিঞ্চিত হেলান দিয়ে মাথা হেলিয়ে নিহাদের অসম্ভব আবেগপূর্ণ কণ্ঠস্বর ধ্বনিত হলো। ভেবেছিলাম তোমাকে বুঝি সত্যি হারিয়ে ফেলেছি। জীবন মৃত হয়ে বেঁচেছিলাম এই ধরিত্রীতে, বাদশা এবং নাবিল কায়সারের হাতের পুতুল হয়ে। আন্দাজ করেছিল এই মস্তিষ্ক, তবুও ঘুরে দাঁড়ানোর সাহস করেনি। কি হবে? আমার যা হারানোর আমি হারিয়ে ফেলেছিলাম ইতিমধ্যে। কয়েক সেকেন্ড নৈশব্দ, অতঃপর এক দীর্ঘশ্বাস। সেদিন রোজাকে ধরতে গিয়ে যখন তোমাকে দেখেছিলাম আমি বোঝাতে পারবো না অন্তরে কেমন অনুভূতি হয়েছিল। মেনে নিয়েছিলাম পরাজয়, তবুও কোথাও যেন এক টুকরো আশা ছিল তুমি আসবে, ফিরে আসবে নতুন উদ্যমে। আমার সেই আশা সত্যি প্রমাণিত হয়েছিল। হয়তো শান্ত দেখিয়েছিল আমাকে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম সম্পূর্ণ। খুব অভিমান হয়েছিল তোমার উপর। প্রায় 3টি বছরে একটিবারও যোগাযোগ করনি বলে ভেবেছিলাম আমি বুঝি পর হয়েছিলাম তোমার। মৃদু হাসির শব্দ। তাকালো নিহাত ড্রাইভিং সিটে বসা আসমানের দিকে। আমার সেই অভিমান ভেঙে চুরে চুরমার হয়ে গেল শুধুমাত্র তোমার একটিমাত্র ফোন কলে। সব ক্রোধ ছুঁড়ে ফেলে ছুটে গিয়েছিলাম তোমার দুয়ারে। কারণ কি জানো? আমার একটিমাত্র তুমি আছো এই পৃথিবীতে আসমান ভাই। চাকার কর্কশ আর্তনাদ তুলে গাড়ি সহসাই থেমে গেল। হালকা ঝাঁকি অনুভূত হলো শরীরে। আসমানের দৃষ্টি কিছুটা বিভ্রান্ত। ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে চেয়ে আছে লুকিং গ্লাসের দিকে। স্টিয়ারিংয়ে চেপে বসেছে হাতের আঙুল সমূহ। হাত বাড়িয়ে আসমানের গিয়ারের উপর রাখা হাতটি মুঠোয় মুড়িয়ে নিল নিহাত। দৃঢ় কণ্ঠে ঘোষণা করল, এই লড়াই আমার প্রতিশোধের লড়াই। আমার কাছ থেকে আমার আসমান ভাইকে কেড়ে নিয়েছে ওই পাষণ্ডের দল। নিজের থেকেও যে জীবনের মূল্য আমার কাছে সবচেয়ে বেশি, সেই জীবনকে তছনছ করে দিয়েছ ওই মানুষরূপী পিশাচগুলো। আন্দাজ করা সত্ত্বেও আমি কাপুরুষের মতন তাদের গোলামি করে গিয়েছি। যেদিন তারা আমাকে তোমার মৃত্যু সংবাদ দিল, সেদিনই পিস্তলটা কায়সার অধিপতির কপালে ঠেকানো উচিত ছিল আমার। পারিনি। কিন্তু আর নয়, আমি নিজের স্বার্থে তোমার সঙ্গে আছি, আমার আপন প্রতিশোধ বাসনা পূরণের উদ্দেশ্যে। স্টিয়ারিংয়ে মাথা রাখল আসমান। নিহাত অনুভব করল মুঠোর মাঝে তার হাত শক্তভাবে চেপে বসেছে। এটাই আসমানের নীরব অনুভূতির বহিঃপ্রকাশ। হাসল নিহাত। হাত বাড়িয়ে আলতোভাবে প্রিয় মানুষটির চুলে আদর বুলিয়ে দিল পরম যত্নে। একটা কথা জিজ্ঞেস করব ভাই? সত্যি করে বলো তো, আমি যেদিন রোজাকে তুলে আনতে গিয়েছিলাম সেদিন তুমি ওখানে কি করছিলে? দৃশ্যমানভাবে চমকালো আসমান। পরমুহূর্তেই আবার শীতলতায় ছেয়ে গেল। সিটে হেলান দিয়ে নিজের মাস্কটা খুলল। কেমন হাঁসফাঁস লাগছে। অদূরে দৃষ্টি ফেলে কিছুক্ষণ সময় নিয়ে বিড়বিড় করল, খবর পেয়েছিলাম কেবি গ্রুপ মেয়েটাকে খুঁজছে। চাইনি আমার কারণে আরও কারো জীবন হুমকির মুখে পড়ুক। আমাকে দেখে চলে আসছিলে। আমাকে আটকে রেখেছিল এই খবর কিভাবে পেয়েছিলে? আসাদউদ্দিন। নামটি উচ্চারণ করল আসমান। সবটা বুঝে মাথা দোলালো নিহাত। তারপর একটা নিঃশ্বাস ফেলে আপন মনে বিড়বিড় করল, খানিকটা অপ্রাসঙ্গিকভাবে, রোজা তোমাকে পছন্দ করে। দীর্ঘ নীরবতা। পরক্ষণে ইঞ্জিনের গর্জন উঠল পুনরায়।
সড়কে নেমে এলো গাড়ি পুনরায়। নিহাত ভেবেছিল এই প্রসঙ্গে কোনো উত্তর আসবে না, কিন্তু এলো অতর্কিতেই। এই জীবনে পুনরায় কাউকে জড়িয়ে তাকে ধ্বংস করার কোনো অর্থ হয় না। অবশিষ্ট একটিমাত্র ঝালপুলিতে কামড় দিয়ে শুনল নিহাত। হাসির ফোয়ারা ফুটিয়ে বলল, তাই বুঝি আড়াল থেকে দেখে রাখো? রাখবো, কেবি গ্রুপের পতন পর্যন্ত। কথা দিয়েছিলাম, উপেক্ষা করতে পারি না। মাথা নেড়ে প্রসঙ্গ বাদ দিল নিহাত। অর্ধেকখানি পুলি আসমানের দিকে বাড়িয়ে ধরে জিজ্ঞেস করল, খাবে? খানিক অবিশ্বাস্যভাবেই নীরবে ঝুঁকল আসমান। তার মুখে পুলি পুড়ে দিল নিহাত। পুনরায় সামনে ফিরল, মনোযোগ দিল সড়কে। মজা না? তোমার হাতের ব্রেসলেটটা সুন্দর। এবার আর কোনো প্রকার জবাব এলো না। নিহাতও কিছু জিজ্ঞেস করল না। জানালা দিয়ে বাইরে মুখ বাড়ালো। নভেম্বরের চতুর্থ দিনের সন্ধ্যা। লিফট থেকে বেরিয়ে গ্রাউন্ড ফ্লোরে এলো চারুলতা। কিছুক্ষণ আগেই তাকে ফোন দিয়ে জানানো হয়েছে কারা যেন তার সঙ্গে দেখা করতে চায়। ভবনের সামনে অপেক্ষারত একটা সাদা বর্ণের ঝকঝকে গাড়ি। ধীর পায়ে হেঁটে এগোলো সে। গাড়ির সামনে দাঁড়ানো এক যুবক এবং এক মধ্যবয়স্ক লোক। পরিধানে ভেস্ট, যাতে গোটা গোটা অক্ষরে লিখিত ডিবি। মিস আফসানা রেমান চারুলতা। জি। যুবক চারুলতার মুখোমুখি হলো। মাথার ক্যাপ ঝুঁকিয়ে স্থির কণ্ঠে জানালো, আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে। কী উপলক্ষে? ডিবি কার্যালয়ে আপনার বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে বুঝি? বিব্রত হলো যুবক। এগুলো মধ্যবয়স্ক লোক। দেখুন মিস, আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটা মিশন পরিচালনা করছি। আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে। ওয়ারেন্ট কোথায়? গাড়িতে উঠুন, দেখাচ্ছি। তির্যক হাসল চারুলতা। বুকের উপর দুই বাহু ভাঁজ করে ভ্রু কুঁচকে চাইল। নাটক ভালোই সাজিয়েছেন, কিন্তু অভিনয় একদমই বাজে। 10-এ 2 দিলাম আপনাকে। রীতিমতো বিদ্যুৎ খেলে গেল উভয়ের শরীরে। তড়িৎ ইশারায় যুবক অগ্রসর হলো। চারুলতার মুখে সহসাই চেপে ধরল একটি রুমাল। তীব্র প্রতিক্রিয়া জানালো সে, তবুও সম্ভব হলো না। কোমরে ঠেকল শীতল একটি অস্ত্র। একটু এদিক সেদিক করলে সোজা উপরে পাঠিয়ে দেব। ধমকাতে বাধ্য হলো চারু। তার শরীর অজানা আবেশে অবশ হয়ে আসছে ক্রমশ। 1 মিনিটের মতন সময় অতিবাহিত হলো। তার নিস্তেজ শরীরটাকে তোলা হলো গাড়িতে। এমনভাবে সিটে স্থাপন করে চোখে সানগ্লাস পরিয়ে দেওয়া হলো যে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে সত্যি সে বসে আছে নিজের মতন। ভেতরের ড্রাইভার গাড়ি চালু করলো দ্রুতই। সিটি ইউফোরিয়ার মূল প্রবেশপথ পেরোতে সমস্যা হলো না খুব একটা। ডিবির পরিচয় এবং ভেস্ট সকলকে বোকা বানাতে খুব কাজে দিয়েছে। সিটি ইউফোরিয়া থেকে বেরিয়ে যখন নগরের মূল সড়কে এসে পড়ল গাড়ি, তখন যুবক নিজের কানের ইয়ারপিস অন করে বিড়বিড় করল, টার্গেট 1 ডাউন, টার্গেট 2 অলসো সিকিউরড, বেসমেন্ট K4 অন ইট। হোটেল ফ্লোরার 208 নম্বর কেবিনের সামনের করিডোর। একটা কাঠ ঠেলে ঠেলে এগিয়ে আসছে একজন পুরুষ স্টাফ। শুভ্র সাদা শার্ট, কালো ক্রপ স্যুট, হাতে রাবার গ্লাভস এবং পায়ে চেলসি বুট। আধার খচিত মাস্কে আবৃত চেহারা। শুধুমাত্র নিগুড় বাদামি দৃষ্টি অবলোকন সম্ভব। হোটেলের 2 জন স্টাফ এগিয়ে যেতে যেতে কাঠ ঠেলে অগ্রসর হওয়া স্টাফকে জিজ্ঞেস করল, এটা কোথায় নিয়ে যাচ্ছ? পার্কিং লটে। 208-এর স্যার বেরোবেন। গাড়িতে মালপত্রগুলো তুলে দিতে হবে। একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় করল উভয় স্টাফ। এই ছেলেটির কণ্ঠস্বর তাদের নিকট বিনা কারণেই খানিক প্রভাবশালী ঠেকেছে। অজানা এক শিহরণ অনুভূত হয় হৃদয়ে ওই ধ্বনি শ্রবণ হলে।
শুভ্রতার আড়ালে যেন এক পরাবাস্তব ছায়া ঘিরে রয়েছে ছেলেটির সমস্ত অব্যয়। অসহনীয় লাগছে ওই নিগুড় দৃষ্টিও। বেশিক্ষণ তাই দাঁড়ালো না স্টাফ দুইজন, দ্রুতই নিজেদের কাজে গেল। কত অদ্ভুত অদ্ভুত মানুষকেই না চাকরি দিচ্ছে আজকাল হোটেল কর্তৃপক্ষ। কাঠ ঠেলে আপন মনে লিফটে চাপল ছেলেটি। গ্রাউন্ড ফ্লোরের পার্কিং লটে থামল তা। দরজা খুলে যেতেই তীক্ষ্ণ সতর্ক নজর বোলালো চারিপাশে। মাঠ পরিষ্কার। দ্রুত এগোলো। কাঠ ঠেলে নিল কালো পোর্শের কাছে। পকেট থেকে চাবি বের করে বাটন চাপতেই দরজা খুলল গাড়িটির। কাঠের কায়দা করে রাখা মালপত্র গুটিয়ে একদম নিচে কাপড়ে আবৃত পুরুষালী শরীরটি টেনে গাড়ির পিছনের সিটে চালান করল। কাঠ ঠেলে দূরে সরিয়ে দ্রুত উঠল গাড়িতে। এই বস্তুটির আর কোনো প্রয়োজন নেই। ড্রাইভিং সিটে বসেই শার্ট খুলল। অভ্যন্তরের কালো টি শার্ট, তার উপর চড়ালো লেদার জ্যাকেট। মাস্কটি ঠিকঠাক করে কর্মচারীদের স্টাইলে জেল দিয়ে সেট করা চুলে আঙুল চালালো। লুকিং গ্লাসে চেয়ে এলোমেলো করে দিল খানিক। দ্রুত হাতে চোখ থেকে নীলচে লেন্স দুটো খুলে রাখল বক্সে। পুনরায় দৃষ্টির মাঝে গভীর শোষণীয় কৃষ্ণগহ্বর ফিরে এলো আসমানের। পিছনের সিটে অচেতন সাইফ হোসেন, তার শেষ টার্গেট। পোর্শে চালু করল। হোটেলের গেটে গার্ড আটকাতেই শুধুমাত্র নিজের পাশের জানালার কাচ নামালো। পকেট থেকে আইডি এবং হোটেলের গেস্ট লিভিং পাস বের করে দেখাতেই গার্ড বিনা বাক্য ব্যয়ে তাকে স্যালুট ঠুকে সরে দাঁড়ালো। উন্মুক্ত করল পথ। সময় ব্যয় ব্যতীত সড়কে নামল আসমানের গাড়ি। প্রথম কয়েক মিনিট চলল বেশ সাবধানে। পরবর্তীতে মহাসড়কে এসে পড়তেই পোর্শের রেসিং মডেলের গতির সঙ্গে পাল্লা দিতে সক্ষম হলো না দ্রুতগতির কোনো যানবাহন। দুর্বার দুর্বোধ্য হয়ে ছুটে চলল একের পর এক গাড়ি ওভারটেক করে। গন্তব্য শহরের এক প্রান্ত সংলগ্ন পরিত্যক্ত কারখানা। 1 ঘন্টার মতন সময় প্রয়োজন হলো। নির্জন প্রান্তরে থামল আসমানের পোর্শে। গাড়ির দরজা খুলে সে বেরোলো। হাতে জড়িয়ে নিল ফিঙ্গারলেস গ্লাভস, যার প্রান্তে সংযুক্ত ধারালো ন্যাকেলস। পোর্শের পিছনে এগোলো। বের করল সাইফের অচেতন শরীরটাকে। পা দিয়ে ঠেলে দরজা আটকে শরীরটা মাটিতে টেনে হিঁচড়ে চলল ভেতরে। মাটির ঘর্ষণে বারংবার ক্ষতবিক্ষত হলো, ধুলোয় মাখামাখি হলো। তবুও পরোয়াহীন আসমান। একটা হাত টেনে চলেছে সে অভ্যন্তরে। পরিত্যক্ত কারখানাটি বিভিন্ন রকম দৈত্যাকার ধাতব যন্ত্রপাতি এবং পেঁচানো সিঁড়িতে পরিপূর্ণ। ধুলোয় ধূসরিত প্রত্যেকটি প্রান্ত যেন এক পরাশক্তির প্রভাব ঘোষণা করে চলেছে। গুমট বাঁধা আধারের মাঝে শুধু উঁচু সিলিংয়ের সঙ্গে সংযুক্ত কয়েকটি মাত্র টিমটিমে বাতি প্রজ্বলিত, যার আভাই অমানিসা দূর তো করছেই না, বরং তাকে আরও অশুভ করে তুলছে। এই আধারকে অনুভব করার জন্যই যেন সামান্যতম আভার ব্যবস্থা, যার ঠিক নিচেই একটা চেয়ার, যার 2 হাতল জুড়ে রয়েছে লোহার বেড়ি। সেই চেয়ারের দিকেই এগোলো আসমান। তার ভারী পদশব্দ প্রতিধ্বনিত হয়ে চলেছে আবদ্ধ দেয়াল জুড়ে, তার সঙ্গে ঘর্ষণের ধ্বনি। নজর পড়ল পাশে রক্ষিত স্ট্রেচারে, যার উপর রক্ষিত টুলবক্সটি। সব কিছু প্রস্তুত। এবার শুধু এই নরক রচনার পালা। সাইফের শরীর চেয়ারের উপর রীতিমতো ছুঁড়ে রাখল আসমান। ভারসাম্য রক্ষা হলো না। হড়বড় করে গড়িয়ে পড়ল তার পায়ের সম্মুখে। মাথা একবার ডানে অতপর বামে কাত করে আসমান ঝুঁকল। একটা হাত বাড়ালো। ঠিক তখনই নড়ে চড়ে উঠল নিথর দেহটি। কিঞ্চিত বিহ্বল হয়ে পড়েও দ্রুত নিজেকে নিয়ন্ত্রণে নিল আসমান। তার ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয়েছে। মস্তিষ্ক জুড়ে বেজে চলেছে বিপদ সংকেত। ক্ষিপ্ত নজর সমস্ত কারখানা জুড়ে ঘুরিয়ে আনল সে। তড়িৎ গতিতে হাত এগোলো কোমরে গুজে রাখা রিভলভারের দিকে, কিন্তু তার পূর্বেই
তীব্র এক বিদ্যুৎ খেলে গেল তার সমস্ত শরীর জুড়ে। কর্ণকুহরে প্রচণ্ড উচ্চ শব্দে ঝনঝনে ধ্বনির জোয়ার উঠল। কেঁপে উঠল সর্বাঙ্গ। হাঁটু ভেঙে মাটিতে বসে পড়তে বাধ্য হলো আসমান। দুই হাতে চেপে ধরল নিজের কান। তথাপি সজাগ তার নিউরন। স্টেন গান। কিন্তু কে ব্যবহার করেছে? এখানে সে এবং সাইব ব্যতীত তৃতীয় ব্যক্তিকে দৃষ্টিগোচর হলো সহসাই। নিস্তলার দৈত্যাকার যন্ত্রপাতির আড়াল হতে বেরিয়ে এলো কালো পোশাকধারী ছায়ামূর্তি। প্রত্যেকের হাতে শোভা পাচ্ছে অস্ত্র। রিভলভার, হকি স্টিক, ধাতব রড, বৈচিত্র্যে পরিপূর্ণ। আসমানের দৃষ্টি ঝাপসা হয়েছে। তবু সে ওঠার প্রচেষ্টা চালালো। সতর্কবাণী জোরালো হয়েছে। প্রকম্পিত আবেদন জানাচ্ছে। ফাঁদে পড়ে গেছে সে। নিজের রিভলভার টানল আসমান। ট্রিগারে আঙুল রেখে এলোপাথারি ছুটতে শুরু করলো বুলেট। স্টেন গানের প্রভাবে এখনও তার শরীর স্বাভাবিক হতে পারেনি। নিশানা করা অসম্ভব। ছুটে এলো দল ক্ষিপ্ত গতিতে। চারিপাশ থেকে ঘিরে ফেলা হলো তাকে। রডের আঘাত হানল তার ঘাড় বরাবর। দ্রুত প্রতিক্রিয়ায় ঘাড় এড়ালেও তা পড়ল মাথার পিছনে। যন্ত্রণায় সর্বাঙ্গ কুঁকড়ে গেল। না চাইতেও বেদনাধ্বনি নির্গত হলো অধর হতে। মাথার পিছনে হাত দিল আসমান। অনুভব হলো উষ্ণ অনুভূত হচ্ছে। তার সঙ্গে চটচটে অনুভব। হাত সামনে আনতেই নজরে এলো রক্ত। হাসির কলরবে কুরুক্ষেত্র উদ্ভাসিত হলো এক লহমায়। ঝট করে পিছনে ফিরে তাকালো। এতক্ষণ মাটিতে হুমড়ি খেয়ে থাকা সাইব বর্তমানে বসে আছে। উভয় হাঁটুতে হাত ঠেকিয়ে আয়সী ভঙ্গিতে বসে আছে তার উদ্দেশ্যে। অধর উদ্ভাসিত এক অশরীরী হাসির কুঞ্জনে। সারপ্রাইজ! কর্ধে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শিহরণ খেলে গেল আসমানের। এক ছুটে এগোতে গেল সাইফের দিকে। পারল না। পা বরাবর হকি স্টিকের আঘাতে হুড়মুড় করে মুখ থুবড়ে পড়ল মাটিতে। ঠুকে গেল কপাল। তবুও মুষ্টিবদ্ধ হাত চেপে নিজেকে উত্তোলন করতে যেতেই একে একে পাঁচটি পদক্ষেপ তাকে ঠেসে ধরল মেঝেতে। নড়াচড়ার সুযোগ আপাতত বন্ধ। মুখ তুলে তাকালো সামনে। তখনও একই ভঙ্গিতে বসে হাসছে সাইফ। আসমানের তীব্র দৃষ্টি অনুভূত হতেই নিজের কানের লতিতে সংযুক্ত ছোট্ট দুলটি খুলে ছুঁড়ে ফেলল সামনে। তা গড়িয়ে এসে থামল মেঝেতে, বরাবর মাঝখানে। ন্যানো ট্র্যাকার, খুবই কাজের জিনিস, তাই না? সামান্যতম বেগ পেতে হলো না আসমানের সম্পূর্ণ বিষয়টি উপলব্ধিতে। সাইব জানত তার উপর আক্রমণ হবে। সে আসমানকে সুযোগ করে দিয়েছে নিজের কাছে পৌঁছানোর। ন্যানো ট্র্যাকার ব্যবহার করেছে, যার জিপিএস লোকেশন দেখে তার পূর্ব হতে প্রস্তুতকৃত দল এই স্থান পর্যন্ত পৌঁছেছে। সব কিছুই ছিল পূর্ব পরিকল্পনা। আসমানের পাতা ফাঁদেই তাকে মাত দিয়েছে সাইফ, ঠিক দাবার বোর্ডের চেকমেটের মতন। ক্ষোভ, ক্রোধ এবং অনুশোচনার মিশ্র অনুভূতি অনুভব করল আসমান। অন্তিম মুহূর্তে এসে সে তাড়াহুড়ো করে ফেলেছে। তারই মাসুল গুনতে হচ্ছে এখন। আসমানের ঘাড় ধরে তাকে সোজা করে বসানো হলো। উভয় হাঁটু ভাঁজ হয়ে রইল। সামান্যতম নড়চড় করবার সুযোগ নেই। মাথার চারিপাশ হতে পাঁচটি পিস্তল তাক করা। সাইব বসে আছে তার বিপরীত প্রান্তে বিজয়ীর বেশে। নাইস ট্রাই। কাপড় ঝেড়ে উঠল সাইফ। তার দিকে শুধু তাকিয়েই থাকলো আসমান। তোমাকে মাত করা আরেকটু কঠিন হবে ভেবেছিলাম, কিন্তু এ তো আমার কল্পনার চাইতেও সহজ ছিল। বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতায়ও ধূসর আবরণ পড়েছে। ঝটকা দিয়ে উঠতে গেল আসমান, কিন্তু পারল না। আবদ্ধ হয়ে স্থির চেয়ে রইল সামনে। একটি বাক্য উচ্চারণ করল না। ইশারা করল সাইফ। তার এক লোক এগিয়ে এসে একটা আসমানের কাছ থেকেই কেড়ে নেওয়া রিভলভার তুলে দিল সাইফের হাতে।
চেয়ারটিতে হাঁটুর উপর পা তুলে বসে অলস দৃষ্টিপাত ঘটালো সে সম্মুখে। একটা হাত ঠেকালো কপালে, যেন মহারাজ নিজের প্রজার পানে চেয়ে রয়েছেন। আসমান, হোয়াট এ সুইট নেম। সুবিস্তৃত আকাশ, মায়াবী আবহ, এবং আপনার অভিধান পরিবর্তন করুন। আসমান অর্থ মর্মস্পর্শী আকাশ নয়, আসমান হলো অমানিসার বিনাশক। না চাইতেও ওই বজ্রকণ্ঠস্বর সাইফ সহ উপস্থিত সকলকে কয়েক মুহূর্তের জন্য হতবিহ্বল করে তুলল। রক্তাক্ত ললাট ধুলায় ধূসরিত অব্যয় ভগ্নপ্রায় শরীর, তবুও নিটোল হিমালয়। আপন হিমশীতলতায় সে অটল। সন্তুষ্ট না হয়ে পারল না সাইফ, সোজা হয়ে বসল চেয়ারে। তীর্যক হাসি ফুটিয়ে বিড়বিড় করল, নট ব্যাড, কিন্তু এই বিনাশক যে বর্তমানে আমার হাতে বন্দি। ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে সে। মানুষ নাকি নরপিশাচ? তাচ্ছিল্যের আভাসে উদ্ভাসিত হলো আসমানের অভিব্যক্তি। সাইফ উঠে দাঁড়ালো। রিভলভারে একটিমাত্র বুলেট অবশিষ্ট রয়েছে। সেটা পরীক্ষা করে ট্রিগারে আঙুল চেপে সামনে তাকিয়ে জানালো, তোমার মৃত্যুদূত। যে মৃত তার আবার মৃত্যুদূতের ভয়। সাইফের ঠোঁটের কোণ উঁচু হলো। রিভলভার তাক করল সে আসমানের বুক বরাবর। ও রিয়েলি, লেটস সি দেন। এক পলক চোখ বুজে অতপর চোখ খুলল আসমান। সামান্যতম অনুভূতি হচ্ছে না তার, সব কিছু শূন্য। বরং এই পরিণতি যেন তার আত্মার মুক্তির পথ উন্মুক্ত করতে চলেছে। এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল তার অভিব্যক্তিতে। কিলিং মেশিন আসমান। এক মুহূর্ত থামল সাইফ। মাথা কাত করে ওই শোষণীয় কৃষ্ণগহ্বরে দৃষ্টি মিলিয়ে শুধালো, অর শুড আই সে আসমান কায়সার? থপ। অত্যন্ত মৃদু একটা শব্দ হলো সাইলেন্সারে। অদৃশ্যমান আলোক গতিতে ছুটে এলো বুলেট, বিদ্ধ হলো বক্ষ বরাবর। একটা ঝটকা খেলো সমস্ত দেহ। কৃষ্ণগহ্বরে ফুটল পরাশক্তি। প্রসারিত নয়ন জুড়ে প্রজ্বলিত অগ্নিশিখা খচিত। বিস্তৃত হলো সাইফের অধর পরিতৃপ্তির হাসিতে। অপরদিকে উপস্থিত সকলকে ছেয়ে গেল স্তব্ধতার আবহ। নুয়ে এলো শরীর। প্রকম্পন তুলে আরও একটা বুলেট বিঁধল একেবারে হৃদযন্ত্রে, বুকের বাম পাশে। কম্পিত দেহ টিকল এক সেকেন্ড, পর মুহূর্তেই মুখ থুবড়ে লুটিয়ে পড়ল মেঝেতে। কখনো আধখোলা দৃষ্টি, যা জুড়ে রয়েছে শুধুমাত্র অব্যক্ত ধোঁয়াশা। সম্পূর্ণ স্থবির হয়ে পড়ল সকলে। একমাত্র অটল দণ্ডায়মান সাইফ এক পদক্ষেপ এগোলো সামনে। দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তুলে ঘোষণা করল মৃত্যু পরোয়ানা, গুড বাই আসমান কায়সার। এক মুহূর্তের জন্য নিথর নয়নে প্রজ্বলিত হলো প্রদীপ্ত আলোক শিখা। মৃত্যুর পূর্বে সবচেয়ে ঘৃণিত এই নামটি শ্রবণ হয়তো ভাগ্যের সেই ভয়াল অভিশাপ।